আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি শাহ সোহেল আমিন প্রতি সপ্তাহের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি আপনাদের জন্য, আপনাদের সমস্যাতে যাতে আমরা কিছুটা সহযোগিতা করতে পারি। আর এই সহযোগিতার হাত বাড়িয়ে যেই ব্যক্তিটি আমাদের সঙ্গে আছেন, তিনি আর কেউ নন, আমাদের এই কমিউনিটির একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের এই টাওয়ার হ্যামলেটসেরই একটা ব্যারিস্টার চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো দর্শক মণ্ডলী, আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোনো আইন বিষয়ক জটিলতা থেকে থাকে, আমাদের এনটিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করবেন এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি আর আমার কথা দীর্ঘ না করে আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবির কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সোহেল ভাই, ভালো আছেন তো আপনি? ইনশাআল্লাহ। জি ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম মাশাআল্লাহ, উইথ নাইস হেয়ার কাট। থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব। আপনারও আসলে আজকে যে আপনার এই পরিধানটা আমার ভালো লেগেছে, আপনার থ্যাংক ইউ সো মাচ লেগেছে। যাই হোক ব্যারিস্টার, আমরা যে আমাদের অনুষ্ঠানের যে মূল বিষয়টা, যেটা উপর আমরা অনেক প্রশংসিত হই, আমাদের অনুষ্ঠান প্রশংসিত হয়, সেই প্রিয় জিনিসটা আপনার ওপেনিং রিমার্কসে চলে যেতে যাচ্ছি। সোহেল ভাই, আজকের ওপেনিং রিমার্কে আমাদের মুরব্বী যারা, আমাদের নেতা যারা, আমাদের পলিসি মেকার যারা, তাদের জন্য একটা কথা বলবো। কথাটা কি, এই যে বিগত ছুটিতে বাংলাদেশে গিয়েছিলাম, তো আমি চিন্তা করলাম যে আমাদের দেশের এয়ারপোর্টগুলোর যে অবস্থা, এই অবস্থা দেখে মনে হয় যেন মুরব্বী বলতে এই দেশের কেউ নাই, এরকম লাগে। আপনি একটা উদাহরণ দিয়ে বলি, যদি একটা মেয়েকে যদি কেউ কন্যা দেখতে যায়, কন্যা দেখা যায় না, তাইলে মেয়ের মুখটাই তো দেখে, তাই না? মুখটা দেখে মনে করে মেয়েটা সুন্দরী, মেয়েটা ভদ্র, মেয়েটা দেখতে খুব লাবণ্য লাগে। একটা ছেলেকে বর দেখতে যদি যায়, তাহলে তার হাত পা না দেখে তার চেহারাটাই দেখে, তাই না? এইভাবে একটা দেশের উন্নতি, অবনতি, সংস্কৃতি, এগুলো যদি কেউ দেখতে হয় বাইরের লোকজন, তাইলে ওই দেশের চেহারাটা হলো ওই দেশের এয়ারপোর্ট যেটা, সেটা। Am I right? একদম সত্য। আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে দুনিয়ার বেশ কয়েক ডজন দেশে, 40-45টা দেশে আমি গিয়েছি। আমাদের দেশ স্ট্যান্ডস অন ইটস ওন। আমাদের দেশের এয়ারপোর্টের মতো এই করুণ অবস্থা দুনিয়ার এমনকি কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও নাই। আপনি পাশের দেশ ইন্ডিয়াতে যান, আপনি দিল্লিতে যদি যান, গিয়ে দেখবেন একজনের পর একজন, একজনের পর একজন একটা ট্যাক্সি সিস্টেম আছে। নেপালে যান যদি, নেপাল আমাদের চাইতে আরো গরিব বলা হয়, তাদের দেশে একটা সিস্টেম আছে। কিন্তু আপনি বাংলাদেশে যদি যান, প্রথমে যাওয়ার পরে দেখবেন যে শকুনের মতো বসে আছে কাস্টম অফিসাররা, যে কিভাবে হয়রানি করতে পারে। আপনি যদি বলেন আপনি লন্ডন থেকে এসেছেন, তাইলে হয়তো কিছু বাঁচতে পারেন। আর যদি মিডল ইস্ট থেকে হয়, কারণ জানে মিডল ইস্টে ওরা লেবাররা যায়, ওদেরকে হ্যাঙ্কি ব্যাঙ্কি ওরা যদি একটা রেডিও বা ক্যাসেট প্লেয়ার নিয়ে আসে, তাহলে ওদের কাছ থেকে কিছু মাল পানি উদ্ধার করা যাবে। তারপরে যান হিথ্রো এয়ারপোর্টে আসার পর আপনার পাসপোর্টটা এরকম মেশিনে দিবেন, গুড করে আপনি বের করে হয়ে আসবেন। ওইখানে আপনি যতই ডিপ্লোমেট হন, যতই ব্রিটিশ পাসপোর্টধারী হন, আপনাকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। দেখবেন পুলিশ ইউনিফর্মের লোকরা এই ইমিগ্রেশনের কাজ করতেছে, পুলিশ ডিপার্টমেন্ট। দুনিয়ার কোথাও আপনি যান, ইমিগ্রেশনের লোকজন আলাদা, পুলিশ ডিপার্টমেন্ট করে না। পুলিশরা ক্রাইম কন্ট্রোল করবে, এরা এয়ারপোর্টে কি বিদেশিদের কন্ট্রোল করবে? তারপরে যান কাস্টমসে, তারপরে যখন বের হলেন ভাই, একটা ট্যাক্সিও নাই। আমি বের হওয়ার আগে কিছু আমি সহযোগিতা করতে চাই আপনাকে। প্লিজ বলেন। ওই যে পুলিশ বললেন, আপনি হয়তো আপনার হয়তো পাসপোর্ট দেখে ওরা কোনো কিছু বলে না। আমি দেখেছি লোকজন গেলে কি বলে জানেন আপনি, যে পুলিশরা এসে বলবে যে আপনি লন্ডন থেকে এসেছেন, আমাকে এই 20টা পাউন্ড দিয়ে দেন, তাহলে আপনাকে আগে দিয়ে দেব। এই যে লাইনগুলো পুলিশরাই ভঙ্গ করা শুরু করে এই বাংলাদেশ এয়ারপোর্টে, সিলেট এয়ারপোর্ট বলেন, ঢাকা এয়ারপোর্ট বলেন, এই জিনিসটা আপনি হয়তো লক্ষ্য করেননি। আমি বলতেছি পুলিশ দিবেন কেন আপনি? জি, পুলিশ কি, আপনি আমেরিকাতে যান, ইন্ডিয়াতে যান, লন্ডনে, ইংল্যান্ডে দেখেন কি ইমিগ্রেশন অফিসাররা পুলিশের লোক?
পুলিশ হলো এরা ক্রাইম দেখবে, জি। দেশের চোর ধরবে, ডাকাত ধরবে, জি। বদমাইশ ধরবে, টেররিস্ট ধরবে। এরা এখানে বিদেশ থেকে চাকরি করে অনেক কষ্ট করে কষ্টার্জিত অর্থ নিয়ে আমরা দেশে ফিরতেছি, আর পুলিশ কন্ট্রোল করবে এখানে। আর ভাই এই যে ট্যাক্সি যদি বলেন, আপনাকে বলবে লিমোজিন। আমি পাকিস্তান গেলাম, পাকিস্তান থেকে পিএইচডি করার জন্য, তখন আমার বাচ্চা তিনটাকে নিয়েই আমি বললাম কি করব, তো একটা বলল দেন খুব বার্গেনিং করতে হয়, বার্গেনিং করে একটা বলল ট্যাক্সি। যখন গাড়ি আসলো, ওই ব্রিটিশ আমলের যে গাড়ি এটা, আর অর্ধেক পথে যাওয়ার পরে এই গাড়িটা ভেঙে গেছে, আর যাবে না। এখন কি করবেন আপনি বলেন, ফ্যামিলি নিয়ে, লাগেজ নিয়ে, এবং এত গরমের সময়ের কথা বলতেছি। এই কারণে আমি বলেছি যে আজকের ওপেনিং রিমার্কে আমাদের বন্ধুরা যারা দেশ চালান, যারা দেশ সম্বন্ধে চিন্তা করেন, যারা দেশের হর্তাকর্তা, আপনারা কি বিদেশে যাওয়ার পরে আপনাদের চোখে কিছু পড়ে না? দেখা দেখিও তো শেখা যায় যে পাশের দেশ দিল্লিতে কেমন করতেছে, সিঙ্গাপুরে আপনারা ওষুধ করার জন্য হুট করে চলে যান সিঙ্গাপুরের এয়ারপোর্টটা কেমন চালাচ্ছে। মেহরবানি করে আপনারা আপনাদের ছেলে মেয়েকে বিদেশ না পাঠিয়ে ওই দেশে, বাংলাদেশে পড়াশোনা করান এবং নিজের দেশটাকে উন্নত করার চেষ্টা করেন। আর যদি না পারেন, তাহলে এই যে ছোট্ট কয়েকটা এয়ারপোর্ট, এগুলোকে তো আপনারা কন্ট্রোল করতে পারেন, একটা ট্যাক্সি সিস্টেম করেন। ওই বিএনপির আমলে একবার ট্যাক্সি সিস্টেম করেছিল ব্যারিস্টার হুদা সাহেব যখন ছিল এই কমিউনিকেশন নাকি ট্রান্সপোর্ট মিনিস্টার, তো কয়েকটা ইয়েলো ট্যাক্সি এনেছিল, এগুলা ভেঙ্গে টেঙ্গে, তারপরে ইন্ডিয়া থেকে কয়েকটা ব্লু ট্যাক্সি এনেছিল, এগুলা টিনের বানানো। আপনারা কি সরকার হয়ে এরকম করতে পারেন না? আমি বলতেছি না সরকারের খালি দোষ, আমাদের বর্তমান সরকার এডুকেশনে যে কাজ করেছে, সুবহানাল্লাহ, এত ভালো করেছে এডুকেশনে, এটা আমাদের সিলেটের মন্ত্রী নাহিদ সাহেবেরই আপনার পাওনা। এটা আগে দেখতাম আমরা পাঠশালা স্কুলে বসে আছে মাস্টার সাহেবরা, এই পড়ো 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 বলে খালি উঙ্গার, বুঝছেননি? এখন এরকম না, এখন হারিকেন জ্বালিয়ে 5-এ একটা সমাপনী পরীক্ষা আছে, 8-এ একটা সমাপনী পরীক্ষা আছে। এগুলো পাশ করার জন্য লেখাপড়ার বাজার গরম হয়ে গেছে বাংলাদেশে, এবং কমিউনিকেশনে, রাস্তাঘাটে অনেক দেখছি কাজ হচ্ছে। আপনারা যদি মেহরবানি করে বিদেশিদের কাছে যদি একটু আমাদের মুখটা ভালো দেখাতে চান, তাইলে আপনি ধরেন কোথাও যাওয়ার আগে মুখটা পরিষ্কার করে যান, এইভাবে দেশের মুখটা, এয়ারপোর্টগুলোকে একটু পরিষ্কার করেন, উন্নত করেন। থ্যাংক ইউ। আসলে এত সুন্দর একটা সাবজেক্ট নিয়ে আসছেন, আমি আশা করছি আমার দর্শকরা আসলে তাদের ভালো লাগছে। দর্শক মণ্ডলী, আমি আসলে আমার গেস্টের সঙ্গে কথা ঠোঁট মিলিয়ে আমি বলতে চাচ্ছি কথা যে আমাদের সরকার যদি চায়, সরকার ভালো করছে ঠিকই, কিন্তু সরকার যদি আমাদের ওই যে ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা যদি ভালো করে ফেলে, তাহলে দেখবেন প্রাইভেট সেক্টরগুলিতে এই শিক্ষা ধরেন, রাস্তা ধরেন, যে কোনো কিছু প্রাইভেট লোকের নিজের থেকেই লোকজন দেশকে উন্নত করবে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি করবে। কিন্তু সরকারের উচিত আমাদেরকে এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, লোকজনকে সিকিউরিটি এবং সেফটি দেওয়া। এয়ারপোর্টের মতো জায়গাগুলোকে আসলে দুঃখ লাগে আমাদের দেখলে, এগুলো সরকার চাইলে কন্ট্রোল করতে পারে, মনিটরিং করতে পারে। যে অফিসারের কাছে দিয়ে দিল এবং একজনের পরে একজনকে লোকজনকে হ্যারাস করছে, এটা তো ঠিক না। আশা করছি কেউ যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন এই উচ্চ পদস্থ কেউ, তাহলে যাতে আপনারা এই ব্যবস্থাগুলো কিভাবে নেওয়া হয় এর ব্যবস্থা করবেন। যাই হোক, আমি আমার কথা লম্বা না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত কলারদের কাছে। দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আপনি ভালো নি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। জি ভাইয়া, নামটা কইবানি কইতে কইরা? আমার নাম মিলন, আমি লন্ডন থেকে বলছি ভাই। বলেন ভাইয়া। আমার একটা প্রশ্ন আছে, এটা আমার আমার আম্মা যখন এই দেশে ইসলাম বুঝছেন, জি, তখন তার দেশটাকে দিয়া দিল তারা রাইট অফ অ্যাবোর্ড, জি, আর এই পাসপোর্টটা এখনো রয়েছে বুঝছেন। জি, তখন এই পাসপোর্টের লোকে আরো 2-3টা পাসপোর্টে মানে একসাথে জোড়া করে বুঝছেন। জি, তখন এইটারে একলা একটা বানাইতাম কিলা, আর মানে এটা 2-3টা পাসপোর্ট দিলে বাংলাদেশে গেলে গত মানে কয়েক বছর আগে গেছিল কিছু অসুবিধা করছে। আচ্ছা, মানে তারা কইছে আর আপনারা একটা বানাই না কেন, তো এইটা মানে একটা কিলা করা পাসপোর্টটা, আর তাই এখন ব্রিটিশ পাসপোর্ট বানাইতে পারবানি, আর তার টেস্ট লাগবো নি, আর ফিস লাগবো নি। ওটা জি মিলন ভাই, আপনার আম্মার বয়স কত? তার বয়স আপনার 65।
যে 66 হইব। 66। ধন্যবাদ মিলন ভাই, খুব সুন্দর প্রশ্ন করা লাগি আর পয়লা কল আপনার আম্মার লাগি করছেন আপনার টিভি থ্যাংক ইউ ভাই, আপনার প্রোগ্রামটা যখন খুব সুন্দর, আমরা খুব হেল্প হয়, আরো জিনিস জানতামও পারি জিনিস। থ্যাংক ইউ ভাইয়া। জি অনেক ধন্যবাদ মিলন ভাই, আসলে আমরা আপনারা লাগি প্রোগ্রাম করি, আমি কইছি শুরুতে। থ্যাংক ইউ আপনারে। আমি যাচ্ছি আমার পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার নাম বশির আহমেদ ভাই। জি ভাইয়া, বশির আহমেদ। জি, আমি আমার বন্ধু সম্পর্কে জিজ্ঞেস করতে চাইছিলাম। ভাইয়া বশির ভাই, আমি আসলে আমরা চেষ্টা করি যে অন্যের কলগুলো না নিতে, কারণ আপনি তো ওনার ইনফরমেশন জানবেন না ভাইয়া ঠিক মতো, কারণ আমরাও কি উত্তর দেবো, আপনি কি বলবেন। আপনার বন্ধুকে ফোন করলে ভালো হয় না? আমি সে নার্ভাস আর কি, সে বলছে ঠান্ডা লাগছে, সে কথা বলতে পারবো না। ভাইয়া অ্যাডভাইস নেবেন এবং আসলে আচ্ছা দেখি বলেন, আপনি দেখি কতটুকু জানেন। আমি সংক্ষেপে বলি, ওই উনি বিয়ে করার জন্য হোম অফিসে গেছে, একটা ইউরোপিয়ান মেয়ের সাথে উনি 3 বছর লিভ টুগেদার ছিল। জি। এবং হোম অফিস বিয়ে করার অনুমতি ভাইয়া, আবার হোম অফিস তাকে সিনের থেকে তাকে অ্যারেস্ট করে। বশির ভাই। জি ভাই। জি, আপনার লাইনটা খুব খারাপ হচ্ছে, আপনি কি বাইরে থেকে কথা বলছেন ভাইয়া? না না ভাইয়া, পাশে। আচ্ছা বশির ভাই, আপনি লন্ডন থেকে বলছেন না? জি ভাই, লন্ডন থেকে। জি বলেন ভাইয়া। ওনারা জানুয়ারির 12 তারিখে বিয়ে করছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। এরপরও বিয়ের আবেদন হোম অফিসে রিফিউজ করে আমার ভাইকে পুরো অ্যারেস্ট করে নিয়ে গেছে। বশির ভাই, এই তো সে বলতেছে, ভালোই বলতেছে, আপনি ওকে দেন না। বশির ভাই, জি জি, আমার মনে হয় উনাকে দিলে ভালো হবে, সময় তো নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, আর এটা সুন্দর তো দেখায় না ভাইয়া। ভাই সরি, আমি আসছিলাম এর জন্য। এখন ভাই শুনেন, ভাই আপনি একটা কাজ করেন, প্রথমে আপনি স্পিকারটাতে বন্ধ করেন ভাইয়া, কথা বলা লাগে প্লিজ, এবং টিভির দিকে তাকাবেন না প্লিজ। জি আচ্ছা ভাই বলেন, স্পিকার অফ করছি। জি এখন বলেন ভাইয়া। এখন শুনেন, আমি 3 বছর যাবত একটা মহিলার সাথে লিভ টুগেদার করছি, টেনেন্সি এগ্রিমেন্ট আছে, ওয়াটার বিল আছে, কাউন্সিল ট্যাক্স আছে। আচ্ছা। এরপরে বিয়ে করতে চাইছিলাম 2015 সালের, বুঝছেন? বিয়ে করার আগের দিন আমার কাজের থেকে ধরে নিয়ে যায়। আচ্ছা। ধরে নিয়ে গেলে পরে আমি তো সবকিছু দেখাইছি, আমার ওয়াইফের তখন তো ওয়াইফ হয়েছে না, ইন্টারভিউ নিচ্ছে, আমার দেশে পাঠাইতে দিব, অনেক কিছু হয়ে যাওয়ার পর আমার ছাড়ছে। ছাড়ার পরে হোম অফিসে আমরা লেটার দিচ্ছি আমার সলিসিটারে, যে আমার ক্লায়েন্ট সে তো বিয়ে করবে, তার পাসপোর্ট দাও, সে বিয়ে করবে। পরে পাসপোর্ট না দিয়ে পাসপোর্টের ফটোকপি প্লাস একটা লেটার আমার দিচ্ছে যে আমি বিয়ে করতে পারবো। আমি বিয়ে রেজিস্ট্রি সবকিছু রেডি করছি। বিয়ে রেজিস্ট্রি 5 দিন আগে তারা কইছে না, এই বিয়ে করতে পারবো না, এটা সেম মেরিট এই সেই। পরে গত নভেম্বরের 23 তারিখে 2015 সালের নভেম্বরের 23 তারিখে আমারে বলছে, তুমি হোম অফিসে আসো, তোমার ফিয়ান্সিরি নিয়ে আমরা ইন্টারভিউ নেব। আমাদের দুইজনের 2 রুমে নিয়ে 2015 সালের নভেম্বরের 23 তারিখে ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নিয়ে ডিসেম্বরের 23 তারিখে ওরা বলে ইন্টারভিউ ইজ কমপ্লিট, মানে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে, ওরা স্যাটিসফাই হয়েছে, আমি বিয়ে করতে পারবো। এরপর গত জানুয়ারির 12 তারিখে আমি বিয়েটা রেজিস্ট্রেশন করি, ইংলিশ রেজিস্ট্রি করি। কিন্তু আমার সলিসিটার এই যে বিয়ের অ্যাপ্লিকেশনটা দিক দিয়ে একটু দেরি করছে, দিছে মে মাসের 12 তারিখে, আর আমি কন্টিনিউ সাইনই রয়েছি, প্রতি মাসে একবার সাইনে গেছি। এরপরে 2000 মানে গত জুলাইয়ের 27 তারিখে আমার কেসটা ওরা রিফিউজ করে দেয়, বিয়ের অ্যাপ্লিকেশন, আমার আপিল রাইট দেয়, এবং আমি আপিল করি, আপিল স্টিল পেন্ডিং, এখনো তারিখ দিছে না। আমাকে ওরা আবার অ্যারেস্ট করে বলে যে সাইন থেকে যে তুমি দেশে চলে যাও, দেশে যাইয়ে তুমি তোমার ওয়াইফ এখানে থাক, তুমি যদি আপিল উইন করো তো দেশ থেকে আবার নতুন করে আসবা। এখন এই অবস্থায় আমি তো কি করতে পারি, আমার একটু কিছু বলবেন কিনা, যদি যে আমার দেশে যাওয়া লাগবে কিনা, আমি এই দেশে থাকতে পারবো কিনা, বা আমি দেশে গেলে কি হবে না হবে, বিস্তারিত একটু ব্যাখ্যা যদি বলতেন তো আমি কি নাম ভাই, আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম হচ্ছে শামীম আহমেদ। জি ভাইয়া, কোন প্রশ্ন আছে বেশি? না, আপিল পেন্ডিং অবস্থায় আপনাকে বলবে এটা তো হতে পারে না। আপিল স্টিল পেন্ডিং। শোনেন, গত 12 তারিখে আমার ওরা জানুয়ারির 12 তারিখে ওরা দেশে যাওয়ার জন্য বলে দিয়েছিল, এবং আপিলের ডেট ছিল 18 তারিখে, জানুয়ারির 18 তারিখে আমার আপিলের ডেট ছিল হিয়ারিং এর। এরপরে আমি বলছি না, আমি এই অবস্থায় দেশে যাইতে পারি না, আমার ওয়াইফের রাইখে এই করে আমি দেশে যাইতাম না। পরে আমার টিকিট ক্যান্সেল হয়েছে,
ক্যান্সেল যেদিন হয়েছে এর পরের দিন ওরা আবার করছে, কে সরকার যে ছিল ও আমার ওই যে আপিলের যে হিয়ারিং ছিল 18 তারিখে, এই দিন বলছে যে ও কোর্টে আসতে পারবে না, তাই এই তারিখটা চেঞ্জ করা হোক, এখন নতুন করে ডেট দিবেও। এখন ডেট যে কোন দিন দেবো কি হবে আমি তো কিচ্ছু জানি না, আমি একটা অনিশ্চয়তার মধ্যে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ শামীম ভাই। শামীম ভাই ধন্যবাদ। আর আপনি খুব ভালো বলছেন। আপনার বন্ধু থেকে প্রথমে অনেক ভালো বলছেন। ইভেন সমস্যা হচ্ছিল আমাদেরও শুনতে, আর ওনার কথারও সমস্যা হচ্ছিল। ভাইয়া ধন্যবাদ, আপনি টিভি সেটের সামনে থাকুন। আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন প্লিজ? আমি হোসেন বলতেছি লন্ডন থেকে। বলুন ভাইয়া। জি, আমি আসলে আছি স্টুডেন্ট ভিসা, এখন আমার ভিসা আছে আরো 2.5 বছর। জি। কিন্তু নেক্সট 7 মান্থসের মধ্যেই আমার 10 বছরের ওই আইএলআর এইটা হয়ে যায়, তো আমি 7 মাস পরে অ্যাপ্লাই করতে পারবো 10 বছরের রুটে। তো আমি যতটুকু জানি যে 10 বছর ঠিক পুরো হওয়ার 28 দিনের মধ্যেও, ঠিক 28 দিন আগে একটা ওই পিরিয়ডেও অ্যাপ্লাই করতে পারবো। তা আমি চাচ্ছি সেম ডেটে যাবো, ওই 28 দিন আগে 10 বছর পুরো হওয়ার। তো অনেকে সাজেশন করতেছে যে ওই সময়টাতে গেলে রিফিউজ হলে সমস্যা হয় বা এটা, আমি এই ব্যাপারে ব্যারিস্টার সাহেবের ওপিনিয়ন জানতে চাচ্ছি যে 28 দিন আগে গেলে কোনো সমস্যা হবে কিনা সেম ডে সার্ভিসে গেলে। এটাই। আসসালামু আলাইকুম। কোন প্রশ্ন আছে? অনেক ধন্যবাদ ভাইয়া আপনি সুন্দর প্রশ্নের জন্য। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনার প্রশ্ন নিতে আমি চলে আসছি ছোট্ট একটি বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় গেস্ট। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।